দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এন্টার টিভির নিয়মিত রাজনৈতিক বিষয় টক শো রাষ্ট্রচিন্তা। আজকে দুজন অতিথি উপস্থিত আছেন। এই বিষয়ে কথা বলবেন গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ, উন্নয়ন ও স্থিতিশীলতা কোনটা বেশি জরুরি। যে দুজন অতিথি আজকে কথা বলবেন দর্শক আমরা একটু আপনাদের সাথে পরিচয় করে দিই। আমার ডান পাশে আছেন অ্যাডভোকেট দিলারা সুলতানা, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি। আমি একটু পরিচয় করে দিই। আমার বামে আছেন প্রফেসর ইয়ার খান, প্রেসিডেন্ট ফেডারেল ডেমোক্রেটিক পার্টি। দুজন অতিথির কাছ থেকে আমরা আজকে জানব গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ আগামী দিনে বাংলাদেশকে যে দীর্ঘ সংগ্রামের পর সত্যিকার অর্থে আমরা একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। একবার করেছিলাম 1971 সালে 9 মার্চ যুদ্ধের ফলে একটা লাল সবুজের পতাকা পেয়েছিলাম, ভূখণ্ড পেয়েছিলাম আমরা। আবার 1990 সালে আমাদেরকে আবারও যুদ্ধ করতে হয়েছে এক প্রকার সেই গণতন্ত্রের লড়াইয়ে। আমরা সেই দিনও বিজয়ী হয়েছিলাম। আমরা আবার 24-এর গণঅভ্যুত্থানের ফলে একটা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার সংগ্রামে প্রায় 1400 মানুষের জীবন দিতে হয়েছে। আমরা আজকে কথা বলবো সেই গণতন্ত্র কি আসলে সত্যিকার অর্থে কাগজেই থাকবে নাকি প্রতিফলনের মাধ্যমে এগিয়ে যাব আমরা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। আমরা একটু যাই আপনার কাছে, জানা প্রফেসর ইয়ার খান, গণতন্ত্র কি শুধু কাগজেই থাকবে না সংবিধানে থাকবে না সত্যিকার অর্থে প্রতিফলন ঘটবে? বারবার আমরা দেখেছি বাংলাদেশের 55 বছর ইতিহাসে হোঁচট খেতে হয়। 71 সালে আমাদের গণতন্ত্রের জন্য যুদ্ধ করলাম, আবার অল্প কিছুদিন পরে 90-তে, আবার 2024-এ। এই জাতি আর কতবার রক্ত দিব গণতন্ত্র পুনরুদ্ধারে? সত্যিকার অর্থে এবার জনগণের সরকার প্রতিষ্ঠা পেয়েছে। আপনি কি আস্থা রাখতে পারেন এই সরকারের উপর যে আমরা গণতন্ত্র সত্যিকার অর্থে কাগজে নয়, কলমে নয়, মগজে, কাজে কর্মে আমরা প্রতিফলন ঘটাতে পারবো? আপনি কি বিশ্বাস রাখছেন কিনা জনাব প্রফেসর ইয়ার খান? জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চমৎকার একটি আমি মনে করি যে টপিকস নিয়ে আজকে আলোচনার সূত্রপাত। তবে আমি যেটি বলতে চাই শুরুতেই সেটি হচ্ছে যে আসলে আপনারা জানেন যে মাত্র ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হয়েছে, সরকার মাত্র গঠিত হয়েছে। এত দ্রুত মাত্র 3 মাসের মধ্যেই আসলে একটি সরকারকে নিয়ে আমার মনে হয় যে সমালোচনা করা কিংবা তাদেরকে নিয়ে বলার মতো এখনো সময় কিংবা পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করেছি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আমরা বেশ কিছু নতুনত্ব লক্ষ্য করেছি এবং বেশ কিছু পরিবর্তনও লক্ষ্য করেছি। এবং যেটা আমাদের কাছে লক্ষ্য, বিশেষ করে আমরা চোখে পড়ার মতো যে বিষয়টা হয়েছে সেটি হচ্ছে যে উনি প্রধানমন্ত্রীর যে একটি কর্তৃত্ববাদ ছিল আমরা যেটিকে লক্ষ্য করেছিলাম, সেখান থেকে এই পজিশনটিকে উনি জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে পেরেছেন। আমরা সকলেই লক্ষ্য করেছেন যে তার যে বিশেষ করে মুভমেন্টগুলো আমরা লক্ষ্য করেছি যে অনেকটা পশ্চিমা ধাঁচের, যে প্রাইম মিনিস্টার যখন মুভ করেন সাধারণ জনগণের মতো করে মুভ করছেন। তো এই কিছু বার্তা আমার মনে হয় যে যেগুলো আসলে আমার মনে হয় যে বলেন একটি কথা যে মর্নিং শোজ দ্য ডে। সো এই পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করছি যে খুবই ভালো একটি দিক। আমি যদি মিরপুরে বসবাস করি, আমার মনে আছে যে আগে সাবেক প্রধানমন্ত্রী যখন বের হতেন আমাদের 2 ঘন্টা জেমে পড়ে থাকতে হতো। টাইট সিকিউরিটি এবং বিশাল একটা আগের থেকে রোড ব্লক করে দেওয়া, এই রোড যখন খোলা হতো ভয়ঙ্কর একটা জ্যামের অবস্থা হতো। তারেক রহমান সেটিকে আসলে বাংলাদেশের একটি নতুন মাত্রা যোগ করেছেন, যেটি হচ্ছে যে আমরা যেটিকে বলি যে জনগণের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, সবার সঙ্গে যাচ্ছেন, সবার সঙ্গে মিশছেন, এটি একটা ভালো দিক। এখন কথা হচ্ছে যে আমরা আবার যেটি পাশাপাশি লক্ষ্য করছি যে বিগত সরকার যে প্রবলেমগুলো ফেস করেছিল, যেমন আমরা যদি বাজার নিয়ন্ত্রণের কথা বলি কিংবা নতুন করে আপনি জানেন যে 24শে জুলাইয়ের পরে সবচেয়ে ভয়ঙ্কর একটি শব্দ এখন উচ্চারিত হয়, সেটা হচ্ছে মব ভায়োলেন্স। এটি কিন্তু এখন একটি বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে কোনো কিছু হলেই গিয়ে বলা হচ্ছে ওনাকে আমরা চাই না, তাকে তাড়াতে হবে কিংবা ওনাকে আজকে বাদ দিতে হবে। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে খুব বেশি এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখনো কিন্তু হচ্ছে। সো আমরা চাইবো যে রাজনীতিরা যেন কোনো কারণে যেন প্রতিহিংসার রাজনীতি যেন না গিয়ে দাঁড়ায় আসলে। তো এইটা যদি একটু লক্ষ্য করেন আমার মনে হয় এটি হবে। আর সবচেয়ে বড় যে বিষয়গুলো হবে আমি মনে করি যে সেটি হচ্ছে যে আপনি যদি বলেন উন্নয়ন এবং স্থিতিশীলতা, 24শে জুলাইয়ের আন্দোলনের মূলত পেছনে মূল কারণ ছিল কিন্তু বেকারত্ব। এই যে বাংলাদেশে 28 লক্ষ তরুণ যারা বেকারত্ব সরকারি হিসাবে আরো বেশি, 5 গুণ আরো বেশি, হ্যাঁ সেটাই বলছে, আরো বেশি। সো এই বেকারত্ব মোচন, দারিদ্র্য বিমোচন, মাদক নিয়ন্ত্রণ, শিশুশ্রম বন্ধ করা, বাল্যবিবাহ রোধ করা, ওভারঅল আপনার অর্থ পাচার, অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু তারেক রহমান আসছে। সো এখন এইগুলাকে আমরা এই মুহূর্তে আসলে আমার মনে হয় যে আমরা যদি এখন এই মুহূর্তে যদি আমরা
স্থিতিশীলতার কথা নিয়ে কথা বলি, কর্তৃত্ববাদের কথা বলি, কিংবা গণতন্ত্রের কথা বলি, আমার মনে 3 মাসে একজন মানুষকে কিংবা একটি সরকারকে জাজ করা, এটা আমি যদি বলি আমার মনে হয় যেটা আমার প্রতি অন্যায় হবে। আমরা আরেকটু সময় দিতে চাই, অন্তত পক্ষে আমরা আরো কিছুদিন সময় দিতে চাই, 1 বছর আমরা দেখতে চাই আসলে যে উনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সো একটা মানুষের স্বপ্ন থাকতেই পারে, এটা থাকতেই পারে, হয়তো তার নিজস্ব একটা প্ল্যান আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত হয়তো এইভাবে কোনো যে জনগণের উপর প্রতিফলিত সেটা কিন্তু দেখছি না। যেমন আমি শেষ করে আরেকটি কথা দিই, যেমন ধরুন আপনার 110 টাকা 105 টাকা ডজন ছিল ডিমের ডজন 5 টাকা, এটা কিন্তু 130 টাকা হয়েছে, 135 টাকা হয়েছে। এখন মুরগির দাম বেড়ে গেছে, সবজির দাম বেড়ে গেছে, সবকিছুর 100 টাকার নিচে বাজারে কোনো সবজি নাই। আমরা কিন্তু বিগত সরকারের সময় এই কথাগুলো বলেছিলাম যে সরকার ব্যর্থ হয়েছে, যে কচুর লতি আমাকে কিনে খেতে হয় 100 টাকা কেজি। এখন যদি সেইটারই যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমি আন্দোলন কেন করেছিলাম, কেন আমার 1400 আমার সন্তান কেন জীবন দিয়েছে? তখন বলছিল সরকার যে সিন্ডিকেটের হাত অনেক লম্বা, সিন্ডিকেটের সাথে সরকার পারছে না। তো সেই ব্যর্থতা কি আমরা আবারও সেই দিকে যাচ্ছি বলে মনে হচ্ছে? ঈদের পর থেকে সকল কিছুর দাম কিন্তু একটু ঊর্ধ্বগতি, এই বিষয়টা মানে কি কারণে হচ্ছে আপনি বলে মনে হয়? তেলের দাম কিন্তু বাড়লো, হচ্ছে 2 দিন হয় সবকিছুর দাম বেড়েছে। আপনি সয়াবিন তেলের দাম বেড়েছে, আপনার না ডিজেল তেলের দাম মাত্র 2 দিন হয়েছে, মানে খাদ্যদ্রব্যের দাম কিন্তু বাড়ার কথা না। এখন হয়তো অজুহাত দিতে পারবে তেলের দাম বাড়তি, গণপরিবহনে ভাড়া বেশি, একটা অজুহাত দেওয়া যাবে। বাট ঈদের পর থেকে কিন্তু আপনার মুরগির দাম, ডিমের দাম, সবজির দাম কিন্তু বাড়ছে আসলে। তো আসলে জনগণই কিন্তু সাফারারটা হচ্ছে দিন শেষে আসলে। এখন এই জন্যই বললাম এত অল্প সময় এখানে তো আমাদের, যেহেতু আমাদের বিশেষ করে সরকারি দলের একজন সময় দিতে চাই, এখানে আপনার কাছে আবার আসবো। আমরা একটু যাই অ্যাডভোকেট দিলারা সুলতানা আপনার কাছে যাই। যেটা বলছিলেন আসলে সরকার কে সময় সত্যিকার অর্থে মাত্র 2 মাস সামথিং একটা সরকার এসেছে, নিঃসন্দেহে অনেক কিছু আছে বলার মতো, আশার বাণী আমরা ইতিমধ্যে দেখেছি। 2 মাসের 2.5 মাসের সরকারে আমরা একটিও হত্যা হতে দেখিনি, বিচার বহির্ভূত একটি গুমও হয়নি, কোনো ব্যাংক লুটপাট হয়নি। আমরা নিঃসন্দেহে এটা সাধুবাদ জানাই, আমরা সাধুবাদ জানাতেই চাই। বাট আমি আপনাকে যদি একটু বলি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে বা নেপাল, সেখানেও একটা জেনজি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নিশ্চয়ই আপনি জানেন বালেন্দ্র সাহা, তিনি 35 বছর বয়সে মাত্র প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি 100 দিন একটা পরিকল্পনা নিয়েছেন, তিনি কিছু ক্যারিসমেটিক কিন্তু একটা অনেক কিছু দেখিয়েছেন। আমি যদি বলি বিআইপি মুভমেন্ট তিনি বাতিল করে দিয়েছেন, তিনি গণপরিবহনে সকলের যাতায়াত ব্যবস্থা করেছেন, এমপি মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ গণপরিবহনে চলাচল করবে। আপনার সেখানে আপনার স্কুলগুলো সরকার বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় বিষয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাটা হচ্ছে সেবা, এটা ব্যবসা না, তার জন্য তিনি প্রাইভেট প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এমপি মন্ত্রীর সন্তানেরও ওই সরকারি স্কুলে পড়তে হবে, এতে করে স্কুলের মান বাড়বে। উনি বলছেন যে একটা সময় দেওয়ার কথা, তা আমি বলছি আমাদের যে বালেন্দ্র শাহ তিনি কিন্তু 1 মাসের মধ্যে ক্যারিশমাটা দেখিয়েছেন। আমরা কি আমাদের প্রধানমন্ত্রীর কাছে সেরকম কিছু প্রত্যাশা করি কিনা, না সময় দিতে হবে? আর আপনি কি মনে করছেন? ধন্যবাদ নুরুজ্জামান হীরা, এবং প্রথমেই ধন্যবাদ জানাই ইন্টার টিভিকে আমাকে এখানে আজকে অতিথি হিসেবে ডাকার জন্য। তো আপনি যে কোশ্চেনটা করেছেন, আসলে আমি মানে আমার বলার অপশনগুলো আমার প্রতিপক্ষ আসলে রাখেন নাই। উনি প্রথমেই কিন্তু যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন প্রত্যেকটাই কিন্তু আমাদেরই বিষয়, হ্যাঁ, এবং যেটা সত্যি কথা যে মাত্র সরকারের বয়স মাত্র 2 মাসের কাছাকাছি। তো এই 2 মাসে আমরা এটা তো এক্সপেক্ট করতে পারি না যে তার কাছ থেকে আমরা সবকিছু পেয়ে যাব, যা আমরা বিগত 17 বছর থেকে আমরা যেটা আমরা পাইনি, তাই না? বিগত 17 বছর যে সিস্টেমটা চলে এসছে, এই সিস্টেমটাকে আপনি মনে করেন যে একদিনেই আপনি ভেঙে ফেলতে পারবেন? আমাদের যে সমাজ ব্যবস্থা, এটা তো হচ্ছে একটা সার্কেল, তাই না? যখনই দেখেন এই যে যেটা আপনারা বলছেন যে বাজারের দাম ঊর্ধ্বমুখী, আচ্ছা বাজারের দাম ঊর্ধ্বমুখীর পিছনে কিন্তু অনেকগুলো রিজন আছে। কি কারণ বলে আপনি মনে করছেন? আমি ঈদের পর থেকে বিশেষ করে দামটা এটা মনে করি এই যে বহির্বিশ্বে যে যুদ্ধের যে বিষয়টা, হ্যাঁ, আমাদের এই যে আরব কান্ট্রিতে যে তেলের কান্ট্রিগুলোতে যে হামলাগুলো হচ্ছে, এর কারণে যে তেলের যে একটা ঘাটতি, এটা পরিবহনের ক্ষেত্রে যে পড়ছে, পরিবহনে যখনই তেলের দামটা বাড়তি হচ্ছে, তখন এই যে তারা যে বহন করে নিয়ে আসছে সেই জায়গাটাতে কিন্তু তারা কিন্তু দামটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তাহলে যে যিনি আনছেন
যিনি এটা মানে মধ্যস্থতাকারী, সে কিন্তু আবার এনে ওটা বেশি দামে বিক্রি করতেছেন। তাহলে উনি যখন বেশি দামে বিক্রি করতেছেন, তখন ওনার কাছ থেকে যারা নিচ্ছেন, আমাদের বাজারের যারা আছেন দোকানদার, তারা কিন্তু তখন আমি যদি একটু ইন্টারফেয়ার করি আপা আপনার কাছে, যেটি বলছেন আপনি তেলের ঘাটতি, তেলের দামের ঊর্ধ্বগতি, আমি একটু বলি তেল আন্তর্জাতিক বাজারে $10 থেকে $15 কমে এসেছে। চায়নাতে তেলের দাম কমিয়েছে। পক্ষান্তরে বাংলাদেশ সরকার কিন্তু তেলের ঘাটতি আছে বলছে না, বা তেলের সীমাবদ্ধতা আছে বলছে না, বলছে সংসদের মতো জায়গা দাঁড়িয়ে নিশ্চয়ই আপনি জানেন যে বলছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে। মানে এই বিষয়টা নিয়ে যদি এটা হয়ে থাকে তাহলে সরকার মিথ্যা বলছে, আর যদি সরকার মিথ্যা না বলে তাহলে দাম কেন বাড়লো? আচ্ছা, ওই বিষয়টা আমি একটু বুঝাই বলি যে তেলের ঘাটতি নাই, আসলে সরকারের সুযোগ ছিল, কিন্তু আন্তর্জাতিক বাজারের দাম বাড়ছে না বা এটার ক্রাইসিস, সরকার সুযোগ ছিল জনগণের সাহায্য চাওয়া, যে একটা অস্থিতিশীল তৈরি হচ্ছে, আমরা সকলেই সচেতন, সেটা না করে ঘটনাটি ঘটনা বলে না কেন? যে ওইটাই যে কিছু ব্যক্তি বা কিছু প্রতিষ্ঠান যারা এই বাজারটাকে অস্থিতিশীল করে রেখেছে, হ্যাঁ, এবং সেই জন্যই আসলে এই যে মানে দামের যে ঊর্ধ্বগামী যে অবস্থা, এটারই রিজন। জি, ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো জনাব প্রফেসর ইয়ার খান। যেটা বলছিলেন গণতন্ত্রে ভুল হয়, কিন্তু সেই ভুল আবার সংশোধনের সুযোগও জনগণের হাতে থাকে। আপনি কি মনে করছেন গত 17 বছর সেটা জনগণের হাতেই ছিল, আর বা আমরা সামনে এখনো জনগণের হাতেই আছে? নিশ্চয়ই আপনি বুঝছেন আমি কি প্রশ্নটি করেছি। গণতন্ত্রে ভুল হয়, আর কিন্তু সেই ভুল সংশোধনেরও সুযোগ জনগণের হাতেই থাকে। তো আমরা কি সেই জায়গায় কি তৈরি হতে পারছি আমাদের? জি, আমি আপনার প্রশ্নে আসছি। আমি এর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন বিশেষ করে বালেন শাহকে নিয়ে, 100 দিনের কর্মসূচি। বালেন শাহকে নিয়ে আপনি প্রশ্ন করেছিলেন। বালেন শাহ আসলে এটা করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বালেন শাহ জনগণের মাঝখান থেকে উঠে আসে একজন নেতা। বেসিক্যালি সে একজন র্যাপার ছিলেন, আপনারা জানেন একজন র্যাপার ছিলেন, এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি ছিলেন ডিজে করে। দেখেন, পদত্যাগ করার পিছনে কারণ হচ্ছে তার একটা কোম্পানিতে শেয়ার কেনা ছিল, সেই শেয়ার কেলেঙ্কারিতে বলা হচ্ছে যে ওখান থেকে শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে কিছু অর্থ মানি লন্ডারিং হয়েছে, কিছু পাচার হয়েছে। অতএব যখনই তার কাছে নিউজটা আসছে, এবং সঙ্গে সঙ্গে সে মনে করেছে যে তদন্তের স্বার্থে পদত্যাগ করেছেন। এখন এগুলো হয়েছে কেন জানেন? এরা আসলে জনগণের মাঝখান থেকে উঠে আসে না, তারা কিন্তু আমাদের মতো করে কোনো রাজনৈতিক দল করে কিন্তু আসে নাই। হি ওয়াজ এ ফেমাস রেপার। এখন যে উদ্যোগগুলো বালেন শাহ নিয়েছে, এটি আমাদের পক্ষে, আমরা যারা বাংলাদেশে যারা আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে আমরা যারা উঠে আসছি, কিংবা যারা যে নেতৃত্ব দিচ্ছেন আজকে গত প্রায় স্বাধীনতার পর থেকে, তো সেইখানে কিন্তু খুবই ডিফিকাল্ট। আপনি চাইলেই কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না। তো আপনি, কারণ আপনি এটা করে আসছেন, আপনার বাহনটাই হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স। অতএব আপনি তাদেরকে এখন আপনি বাদ দিতে পারবেন না, বাদ দিতে গেলে আপনি থাকবেন না। সো যে কারণে হচ্ছে যে বালেন শাহ কেন বলছে, কারণ বালেন শাহ কখনো স্টুডেন্ট পলিটিক্স করেই নাই। অতএব সে কিন্তু, তার কাছে মনে হচ্ছে যে দক্ষিণ এশিয়ার এই অবনতির পিছনে একমাত্র কারণ হচ্ছে ছাত্র রাজনীতি। কারণ স্টুডেন্ট পলিটিক্স থাকবে, কিন্তু ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ছাত্র রাজনীতি থাকবে না। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন পড়াশোনা করার জন্য, গবেষণা করার জন্য, আপনি সেখানকার উদ্ভাবনী সৃষ্টির যত কাজ আছে আপনি করবেন। ইফ ইউ ওয়ান্ট টু বি এ লিডার, ফাইন, আপনার পলিটিক্সের জন্য রাজপথ আছে, কিন্তু আপনি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতে পারবেন না। দ্বিতীয় যে বড় সিদ্ধান্তটা নিয়েছে, দেখেন যে ভারত থেকে নেপালিজরা বেশিরভাগ কেনাকাটা করে ভারতে, কারণ যেহেতু ভারতে অনেক দ্রব্যমূল্য সস্তা। গতকালকের আগের দিন আরেকটি প্রজ্ঞাপন দিয়েছে যে 100 টাকার উপরে কেউ যদি কোনো পণ্য কিনে ভারত থেকে নেপালে ঢুকে, তাকে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু হিউজ, ভারতের জন্য কিন্তু বিশাল একটা, মানে ওদের জন্য একটা বড় এবং দেশের জন্য একটা এই সিদ্ধান্তগুলো আমাদের যারা সরকারে যারা আছেন, কিংবা আমার মনে হয় না তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। কেন পারবে না? সীমাবদ্ধতাটা কোথায়? তার কারণ হচ্ছে যে তার ওই যে আমি আপনাকে একটু আগে বললাম যে এই দেখুন, আমরা যে চলাফেরা করে তার বাহন তো থাকে, আইদার আমি বাইকে চড়ছি কিংবা রিকশায় চড়ছি। আমাদের পলিটিশিয়ানরা দুটো বাহনে চড়ে, একটা হচ্ছে বাবার বাহন, যেটা হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি, আর একটা হচ্ছে ছাত্র রাজনীতি। দুটোর মাধ্যমেই তারা এই রাজনীতিতে আবির্ভাব হন। খুব যে বেশি নিজের যোগ্যতা, নিজের মেধা, নিজের ত্যাগ, নিজের তেতিক্ষা। আপনি আমাকে বলেন যে আমরা যে পরিমাণ পোস্টার লাগিয়েছি, ব্যানার লাগিয়েছি, ফেস্টুন লাগিয়েছি, চিকা মেরেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাস্তায় ভিজেছি, আপনি আমাকে বলেন তো যে কোন লোকটা, দুই একটা নেতা ছাড়া কে করেছে? আপনি আমাকে নাম বলেন আমাকে। কারণ তারা হচ্ছে কি রেডিমেড খাবার, মনে করেন যে আমার, কিন্তু তাদের সন্তানরা আবার বাইরে পড়াশোনা করে একেবারে সেফলি তারা দেশে এসে আবার দায়িত্ব পেয়ে যায়, কিন্তু এটা আমরা দেখছি। কিন্তু সে কিন্তু, আপনি যদি বলেন, সে কিন্তু তার পরিবারের বাইরে, আপনি যদি বলেন চাচা চাচিকে পর্যন্ত চিনে না সে। তো আপনি যে সন্তানটা, যে মনে করেন আপনি তাকে হাইব্রিড, আমি বলবো যে আপনার ব্রয়লার চিকেনের মতো,
আপনি তাকে একটা আউট অফ দ্য বক্সে না রেখে বক্সের মধ্যে রেখেছেন, অর্থ সম্পদ আছে, বিদেশে পড়িয়েছেন, ব্যারিস্টার বারেট ল একটা ডিগ্রি নিয়েছেন, বাস আপনি দেশে আসছেন, এখন আপনি বলেন যে এটা আমার ছেলে, পরের দিন সে এমপি মন্ত্রী হয়ে যাচ্ছে। যোগ্যতা চলে আসছে, বাবার কারণে যোগ্যতা তারেক অটোমেটিক। রহমান সবচেয়ে বড় যে খারাপ কাজটা করেছে আমি বলবো যে ভুল করেছে, আপনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে কমিটি গঠন বিসিবির যে একটা কমিটি, ওইখানে একজন বলেন তো যে কে ভালো, আমি আমার সাথে এখানে টক শোতে নিয়ে আসবেন আপনি প্লিজ, আমি ক্রিকেট সম্বন্ধে তাকে কিছু প্রশ্ন করতে চাই যে ক্রিকেট সম্বন্ধে কতটুকু জানে। জি জি আপনি বলতে চাইছেন। আচ্ছা, জি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি আমার প্রতিপক্ষ, উনি বলতে চাচ্ছেন আপনি ক্রিকেট বোর্ড নিয়ে তিনি প্রশ্ন করেছেন হ্যাঁ, আসলে হ্যাঁ, যে হ্যাঁ, cricket- এখানে যেটা বুঝাতে চেয়েছেন হয়তো যেটা হচ্ছে একেবারে বাবার পরিচয় বা প্রত্যেকের সন্তান প্রত্যেকের সন্তান হিসাবে প্রত্যেকের ওইটা কতটা এখানে- যুক্তিযুক্ত এখানে হয়েছে আসলে বিষয়টা বলে মনে হয়। হচ্ছে যে সন্তানটা আসছে সে অবশ্যই তার যোগ্যতা নিয়ে আসছে। বললাম না, এটাই কি যোগ্যতা নিয়ে যোগ্যতাটা আসছে সবাই কিন্তু বলে। আপনি আপনি যখন একটা পদে কাউকে দিতে যান তখন আপনি তার কি কি কোয়ালিফিকেশন দেখেন, আপনি তার এডুকেশন দেখবেন, পেশাগত দক্ষতা এবং আপনি তার এক্সপেরিয়েন্স দেখবেন, জি, তাই না? জি। তবে যখন কোন আপনার যে 5 জন আছে 5 জনের চাইতে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে আমি প্রফেসর ইয়ার খান প্রত্যেকটাতে আমি 1 নম্বরে থাকবো। পরিবার বলেন, শিক্ষা বলেন, বয়স বলেন, পেশা বলেন, অর্থ বলেন, রাজনীতি বলেন, সব করে দেখলাম। আমাকে বোর্ডের ডিরেক্টর করেন, আমি যদি আপনাকে ক্রিকেট খেলে নিয়ে বলবো আমি একটু অ্যাডভোকেট, আমি অ্যাডভোকেট দিলার কাছে যাচ্ছি বলি আপনাকে, জি এখনকার বাংলাদেশে কিন্তু আমরা কিন্তু মুখ বন্ধ করে কথা বলবো না, উই ডোন্ট কেয়ার হু ইজ হি। এখন যদি মনে করছে আমি তাহলে চ্যালেঞ্জ করবো কোন যোগ্যতা আপনি এখানে আসছেন, তাহলে তাকে আবার আপনার টকশোতে আসতে হবে, বলতে হবে আমি এই যোগ্যতায় ডিরেক্টর হয়েছি, আমি আব্বাসের ছেলে ছাড়া, তার প্রমাণ করতে হবে এই যোগ্যতায় আমি ক্রিকেট করে। আচ্ছা আমি অ্যাডভোকেট দিলার কাছে একটু যেতে চাই। সে আপনার তাহলে আমরা কেন হাসিনাকে সরিয়েছি আমরা, হোয়াই আপনি ধরুন আপনি একজন ড্রাইভার নিয়োগ করবেন, আপনি কি তার দেখবেন 5 বছরের ড্রাইভিং এর অভিজ্ঞতা আছে এটা দেখবেন না, দেখবেন সে মাস্টার্স কমপ্লিট করেছে কিনা, নিশ্চয়ই আপনি দেখবেন সে ড্রাইভিং সে পারদর্শী কিনা নাকি। তার মানে আমি বলছিলাম হচ্ছে পেশাগত দক্ষতা, আপনি যেটা বলছেন যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এটা প্রয়োজন, বাট তার চেয়ে বড় যিনি যে পেশায় যে ঢুকছেন সেই বিষয়ে তার দক্ষতা অভিজ্ঞতা আছে কিনা। নিশ্চয়ই বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু একটা আসলে আমাদের এটাই তো আবার কষ্ট। আমি সেই ক্ষেত্রে কি যোগ্যতা তাদের আছে বলে আপনি মনে করছেন সেটা জানতে চাই। আপনি যেভাবে বলছেন এইভাবে কিন্তু আসলে বিষয়টা না, হ্যাঁ, যে শুধুমাত্র বাবার যোগ্যতা দিয়েই তারা এসেছে, বাবার যোগ্যতা। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই মানে আর এক্সট্রা কি অর্ডিনারি আছে বলে বিসিবিতে আপনার অ্যাড কমিটিতে এসেছে বলে আপনি মনে করছেন? এই কমিটিটা এখানে যাদেরকে দিয়েছে জি প্রত্যেককেই একটা সেক্টর দিয়েছে যে আপনি এই সেক্টরটার ম্যানেজমেন্ট করবেন, আপনি এটার করবেন, তাই না? আমাদের এর আগেও যে বোর্ডটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, তাহলে সেটা ভেঙে দেওয়ার পিছনে নিশ্চয়ই অনেকগুলো কারণ আছে, যে ওই বোর্ডের দ্বারা নিশ্চয়ই এটার কোনো ডেভেলপমেন্ট হয়তো বা সেভাবে আসছিল না, সেই কারণে এটা আমিনুল ইসলাম বুলবুলের কোনো অবদান নেই বাংলাদেশের ক্রিকেটে, তাকে আমরা বাদ দিয়ে দিলাম, কোনো অবদান নেই। না, অবদান তো অবশ্যই আছে, অবদান অবশ্যই আছে, তবে নতুনদেরকেও সুযোগ দিতে হবে। ঠিক আছে, আপনি যদি বলেন যাদের শুধু এক্সপেরিয়েন্স আছে তাদেরকেই আপনি শুধু বসাবেন, আর যারা নতুন আসছে তাদের আপনি যে তাদের যে মানে মেধা আছে সেটাকে আপনি মানে কার্যক্ষেত্রে তাদেরকে প্রয়োগ করার সুযোগ দিবেন না, তাহলে কি হবে? তাবিদ আউয়ালকে আমরা চিনি, সে ফুটবলের সঙ্গে জড়িত, সে নিজে ফুটবল খেলে, অনেক ক্লাব মেইনটেইন করে, তাকে নিয়ে আমাদের তাকে যদি আপনি যদি বাফুফের প্রেসিডেন্টও করেন, উইল অ্যাপ্রিশিয়েট ইট। আজকে যেমন প্রথমেই বলছি যে আমি সমালোচনা করতে চাই না, মাত্র 3 মাসও হয়নি যে সরকারের, যদি সমালোচনা করি আমার বেয়াদবি করা হবে, অন্যায় করা হবে, কিন্তু তাবিদ আউয়াল যদি আজকে হয়, বাফুফের যদি প্রেসিডেন্ট হয়, আই উইল অ্যাপ্রিশিয়েট ইট। কিন্তু এখানে যে কয়েকজন হয়েছে আপা, একজনও ক্রিকেটের সঙ্গে জীবনে ক্রিকেট ব্যাট ধরেছে কিনা আমার সন্দেহ আছে। তা আপনি কিভাবে, আপনি যদি ক্রিকেট সম্বন্ধে না জানেন, আমি এইটুকু বয়সে আমি যদি বলি সকল ক্ষেত্রে পেশাগত দক্ষতা, যেমন বাংলাদেশ ব্যাংকের এখন যিনি গভর্নর হলেন তিনি সোয়েটার ফ্যাক্টরি এমডি, তো আমরা তার কাছ থেকে আজকের এই রাষ্ট্রের ক্রান্তিকালে নিশ্চয়ই আপনারা জানেন অর্থনৈতিকভাবে ঋণগ্রস্ত আমরা, অনেক কিছু বাজে অবস্থা, তো পেশাগত দক্ষতা যদি না থাকে, অর্থাৎ তিনি যে পেশা সেই পেশা যদি রিলেটেড না থাকে, আমরা কিন্তু প্রাপ্তিটা আমাদের সেরকম। আচ্ছা, আমি যেহেতু আমি লয়ার, তো আমি একটা কথা বলি যে যেমন ধরেন আমাদের লয়ারদের মধ্যে যারা মানে ল পড়ে সবাই তো আর এসে কোর্টে প্র্যাকটিস করে না, করে তারা কিন্তু বিভিন্ন প্রফেশনে কিন্তু তারা যে ঢুকে যাচ্ছে, তারা ব্যাংকে যাচ্ছে, তারা প্রাইভেট কোম্পানিতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো যখন তারা ঢুকছে তখন কি তারা কি ফুল এক্সপেরিয়েন্স নিয়েই কি যাচ্ছে?
ফুল এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু যাচ্ছে না, তারা কর্মক্ষেত্রে যে কাজ করতে করতেও তারা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। কারণ আপনি যদি নতুনদের সৃষ্টি না করেন তাহলে তো আগামীতে আপনি কাউকে পাবেন না এক্সপেরিয়েন্স। ঠিক আছে, আমরা ওটাও দেখবো, শুধু এরও মাত্র দায়িত্ব নিয়েছে দেখি। দিলারা যেটা না উনি ঠিকই বলেছেন, এটা ঠিক জায়গা আছে। সেখানে তো এক্সপেরিয়েন্সের জায়গা না, সেখানে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয় না, সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ দেওয়ার জায়গা। নিশ্চয়ই আপনি যেটা বললেন যে আপনি যদি নেপাল, মালদ্বীপ, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর এদের যদি আপনার যারা ওইখানকার সেন্ট্রাল ব্যাংকের যারা দায়িত্বে আছেন তাদের যদি প্রোফাইল দেখেন, আর সেখানে আমাদের যাকে করা হয়েছে, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী হয়তো নিশ্চয়ই ভালো কিছু বুঝে করেছেন, বাট আমরা দেখি, আমরা একটু দেখি না, আমরা কয়েকটা দিন যাক। বাংলাদেশ ব্যাংকের ল রুলস অফ ল অনুযায়ী সেখানে কোন ধরনের কাকে দিতে হবে কোন ক্রাইটেরিয়া নেই, সরকার যাকে দিতে পারেন। জি জি, এটা প্রাইম মিনিস্টার। কিছু গুরুত্বপূর্ণ পার্টগুলো সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রানীতি জানা, বিশ্ব ব্যাংকের সাথে রিলেটেড, আইএমএফ এর সাথে রিলেটেড কাজ করা, অর্থনীতি বিষয়ে গবেষণা, এই বিষয়গুলো থাকতে হয় আর কি। বাংলাদেশে আপনার আশ্চর্য হয়ে যাবেন, ভারতের যে গভর্নর কেন্দ্রীয় ব্যাংক, তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা, আইএমএফ এর বিষয়ে অনেক গবেষণা আছে, বিশ্ব ব্যাংক, অভিজ্ঞতাগুলো, মালদ্বীপ, নেপাল, আমাদের শ্রীলঙ্কা, এই বিষয়গুলো থাকতে হয় একেবারেই। বাংলাদেশের জন্য আমাদের একটা নতুন অভিজ্ঞতা যে সোয়েটার ফ্যাক্টরির এমডিও আমাদের গভর্নর হয়েছে। যাক, আমরা দেখতে চাই কর্ম হোক, জন্ম হোক, যথাযথ কর্ম হোক ভালো, এটাই আমরা দেখতে চাই যে তার সর্বোচ্চ দিয়ে তিনি সাক্ষরতা রাখবেন, আমরা সেটাই প্রত্যাশা করতে চাই। আমরা একটু যাচ্ছি রাষ্ট্র পরিচালনার দুটা পদ, প্রফেসর ইয়ার খান। সেটা হচ্ছে আপনার একদিকে জনগণের অংশগ্রহণ ভিত্তিক গণতন্ত্র, অন্যদিকে হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতা ভিত্তিক কর্তৃত্ববাদ। রাষ্ট্রের জন্য কোনটা বেশি কার্যকর, স্বাধীনতা নাকি স্থিতিশীলতা? কারণ আপনার গণতন্ত্র থাকলে স্থিতিশীলতা থাকবে না অনেক সময়, আবার কারণ গণতন্ত্র সাংঘর্ষিক স্থিতিশীলতার জন্য, কারণ সেখানে বিভিন্ন মতের প্রকাশ পায়, সেই ক্ষেত্রে স্থিতিশীলতা অনেক সময় থাকে না। তো কোনটিকে আসলে গুরুত্ব দিচ্ছেন আপনি বাবা? অবশ্যই অবশ্যই গণতন্ত্রের তো কোনো বিকল্পই নেই। আপনি কর্তৃত্ববাদের কথা বলেছেন, আপনি তো দেখেছেন যে কর্তৃত্ববাদের পরিণতি কত ভয়াবহ হয়, শেষ পর্যন্ত কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। কর্তৃত্ববাদ হচ্ছে আপনি একটি শ্রেণী দ্বারা আসলে একটি রাষ্ট্রকে পরিচালনা করা, আর গণতন্ত্র হচ্ছে আপনি জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হচ্ছে অথবা তার প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সো ডেফিনেটলি আমি মনে করি যে গণতন্ত্র, হ্যাঁ গণতন্ত্রের কিছু বিষয়াদি আছে, সেটি ঠিক যে আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটু সময় হয়তো বেশি লাগছে কিংবা সময় ক্ষেপণ হয়, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি যদি বলেন যে স্থিতিশীলতার কথা যদি বলেন, অবকাঠামো উন্নয়নের কথা যদি বলেন, সুষম উন্নয়নের কথা যদি বলেন, আমি মনে করি যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই আসলে এখন। তবে হ্যাঁ, তবে যেমন আপনার যদি চীন এবং আমরা সৌদি আরব বলি, সেখানে কিন্তু কর্তৃত্ববাদ বা কেন্দ্রীভূত ব্যবস্থা আছে, কিন্তু তারা কিন্তু আজকে পৃথিবীতে মডেল। ঠিক আছে, কিন্তু ওখানে হ্যাঁ আমি আপনার সাথে একমত, এরকম অনেক দেশ আছে, আপনি উত্তর কোরিয়ার কথা বলতে পারেন, চীনের কথা বলতে পারেন, সিঙ্গাপুরের কথা বলতে পারেন, কিন্তু এখান থেকেও কিন্তু ওরা বের হয়ে আসছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আস্তে আস্তে করে কিন্তু আলটিমেটলি পৃথিবীর প্রত্যেকটা দেশই কিন্তু এখন গণতন্ত্রের দিকেই যাচ্ছে। সো এবং ইভেন দেখবেন আপনি সৌদি আরবের কথা বললেন, যে ফয়সাল যে আছে এখন, সেও কিন্তু দেখবেন যে জনগণের আকাঙ্ক্ষা কি, জনগণ কি চায়, জনগণ কিভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে চায়, সেভাবে কিন্তু তাদেরকে পারমিশন দিচ্ছে। সৌদি মেয়ের এখন জিন্স পরছে, এখন তারা স্কার্ট পরছে, তারা এখন ড্রাইভিং করছে, ভোট দিতে যাচ্ছে। সো এগুলো কিন্তু সৌদি আরবে কখনো ছিল না। তার মানে আস্তে আস্তে করে কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে একটি স্বপ্ন, সেটি যখন বাস্তবায়ন হবে, সেটি হচ্ছে গণতন্ত্র। আমরা কখনো একটা দল কিংবা একটা গোষ্ঠী কিংবা কোনো ব্যক্তি, আমরা যেটি গত 17 বছর লক্ষ্য করেছি যে আপনি দেশটাকে যদি আপনার পৈতৃক সম্পত্তি মনে করে যে আপনি চাষাবাদ করা শুরু করেন, তো এইটার ভয়াবহ পরিণতি কি হয় জাতি কিন্তু লক্ষ্য করেছে। তো আমি চাইবো যে এখন যারা আসবেন কিংবা আগামীতে যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, তারা যেন জনগণের আকাঙ্ক্ষাটা মাথায় রেখে ধারণ করে এবং সুষম উন্নয়ন, গণতন্ত্রের চর্চা, আপনার ভোটের যে অধিকার এবং আমার যে সর্বোপরি যে একটা রাষ্ট্রের যে একজন নাগরিক হিসেবে আমার মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, সেইগুলো যেন আমরা প্রয়োগ করতে পারি। আপনি অপরাধ করেছেন, আমি যেন আপনি বলতে পারি যে আপনি অপরাধী। এখন আপনি এইটা কেন বললাম সেই জন্য আপনি আমাকে ধরে নিয়ে যাবেন, কিছু হলেই আয়নাঘর, কিছু হলেই ডিজিএফআই। আমরা চাই কি জানেন, আমরা চাই স্পষ্ট কথা বলতে। আমরা এখন সরাসরি, ইভেন আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করতে চাই, সরাসরি বলতে চাই, ভাই আপনি কোন যোগ্যতায় গভর্নর হয়েছেন। এখন যদি উনি মাইন্ড করে, উনি যদি ডিজিএফআইকে ফোন দেয়, এই প্রফেসর খানকে ধরে নিয়ে আসো, আমরা কিন্তু আর ছাড় দিব না। কারণ আমরা একটা ডাইনিকে কিন্তু আমরা সরিয়েছি, এবং আপনি জানেন আমরা কিভাবে কথা বলেছি তখন। আমরা যদি কর্মের মাধ্যমে সেটা বললাম, যদি ভালো করে ডেফিনেটলি আমরা প্রত্যেকের সামনে বলবো যে হি ইজ আউটস্ট্যান্ডিং।
সে ভালো করেছে গ্রিন অ্যাডভোকেট দিলার আপনার কাছে যাচ্ছি যে কথাটি বলছিলাম, যেটাই যখনই যাকে বসিয়েছে যদি কর্মটা ভালো করে তাহলেই হচ্ছে রাষ্ট্রের জন্য। কিন্তু আমরা যদি আপনাকে একটু বলি, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছেন তিনি আসার পরেই আপনার 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে দিয়েছে, সেটা এই গভর্নমেন্টেরই একজন মালিকানাধীন। তো এইটা কি বলে আপনার সূর্য উদিত হলেই তো বোঝা যায় সারাদিন কেমন যাবে। আমরা কি ভালো কিছু প্রত্যাশা করার আশা রাখতে পারি, কি মনে করছেন? আমরা অবশ্যই ভালো কিছু আশা রাখার প্রত্যাশা করছি। একটা গভর্নমেন্ট যখন নতুন সবকিছু শুরু করে তাকে কিন্তু একটা সময় দেওয়া উচিত, কারণ একটা গভর্নমেন্টের সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড। তো প্রত্যেকটা সেক্টর তাকে ডেভেলপ করতে হবে, তার ডেভেলপমেন্ট আনতে হবে, এবং সেখানে বিগত এই ফ্যাসিস্ট আমলের যারা কুক্ষিগত হয়ে ক্ষমতাটাকে হস্তগত করে বসেছিল এদেরকে আগে সরাতে হবে। কারণ এদেরকে যদি আমরা না সরাই তাহলে আমরা কখনোই আমাদের রাষ্ট্রকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারবো না, কারণ তারা পিছন থেকে টেনে ধরবে। তারা আগেও যেমন মানে মানুষকে বা জনগণকে কখনো মূল্যায়ন করে নাই, শুধু নিজেদের স্বার্থের কথাটাই চিন্তা করছে, তারা এখনো সেই একই কাজটাই করছে। আমি তো আরেকটু আগে দিই আপনাকে, আপনার সুবিধার্থে। বর্তমান যে সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু ক্ষমতা নিয়েছে, নিশ্চয়ই আপনি জানেন, যেখানে আপনার ব্যাংকগুলো পুরো করাপ্টেড হয়ে গেছে, ব্যাংকগুলো পুরো ল্যাপস হয়ে গেছে, অ্যাবলিশ হয়ে যাওয়ার পথে, যেখানে 1000 টাকা তুলতে গেলেও তাকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হতো, নিশ্চয়ই আপনারা জানেন। আপনার যেখানে শাসন ব্যবস্থা, পুরো সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়েছিল, যেখানে আপনার প্রত্যেকটা বাহিনীতে দলীয়করণ করেছিল, যেখানে মসজিদের খতিব ইমাম পর্যন্ত দলীয়করণ হয়েছে, আপনার ব্যাংকগুলোকে লুটপাট হয়েছে, খালি করে ফেলছে, শাসন ব্যবস্থা বলতে কিছুই ছিল না, আপনার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ হয়ে যাওয়ার পথে, আমাদের ঋণে পুরো বোঝা, সেই একটা অবস্থা থেকে সেই অবস্থায় কিন্তু আজকে সরকার বসে, নিঃসন্দেহে এটা অনেক বড় চ্যালেঞ্জ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা কি তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা একটা যে জবাবদিহিতা, আমরা যেটা প্রত্যাশা, যেটা প্রফেসর এখান বলছিল, গত 17 বছরের জবাবদিহিতার আমরা তিল পরিমাণ আমরা পাইনি, তার জন্যই একটা রিভলিউশন ঘটেছে। আসলে সেই জবাবদিহিতা কি মূলক সরকার আমরা প্রত্যাশা করতে পারি? এবং এটা আরেকটা প্রশ্ন, আজকে জানেন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে ব্যর্থতার দায় নিয়ে কে কখনো পদত্যাগ করেনি। তাহলে কি যদি কাজ, আমরা নিশ্চয়ই 180 দিনের একটা আলটিমেটাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, যারা ব্যর্থ তাদেরকে কি আপনি কি প্রত্যাশা রাখেন, তাদেরকে সরিয়ে দেয় নতুন ভাবে? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু খুব কঠিনভাবে সবাইকে মনিটর করছে, সেটা যে সেকশনেই হোক। আপনি খেয়াল করেন যে উনি যখন সচিবালয়ে যাচ্ছে উনি কিন্তু ঠিক সময় মতো যেয়ে পৌঁছাচ্ছে, কে কে অফিসে উপস্থিত আছে, কে উপস্থিত নাই, এই জিনিসগুলো কিন্তু উনি কিন্তু সচক্ষে যেয়ে উনি দেখছেন। এখন কি হচ্ছে, এই যে যারা আগে এই ধরনের কাজগুলো করে অভ্যস্ত ছিল, যে কোনো জবাবদিহিতা নাই, আমার অফিস 9টায়, আমি আসতেছি 12টায়, তাই না? আমার স্কুলে ধরেন যে একজন প্রিন্সিপাল, উনার সকালে 7টায় এসে পৌঁছানো কথা, উনি উনার প্রয়োজন মতো উনি হয়তো 11টায় আসছেন। সরকারি অফিসগুলোতে ম্যাক্সিমাম আমরা জানি যে এই ব্যাপারগুলো ঘটেছিল অতীতে, কিন্তু বর্তমানে আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মানে দায়িত্ব নেওয়ার পর থেকে উনি যেভাবে সর্বসেক্টরে এটা মনিটরিং করছেন, তাতে আমাদের এই জিনিসগুলো কমে আসছে, এবং জবাবদিহিতা করতে হবে এই জিনিসটা এখন মানুষের ভিতর, যারা অফিস একটা কর্মক্ষেত্রে আছেন তাদের ভিতর এটা আসছে। এবং এই যে দেখেন যারা মন্ত্রী আছেন, মন্ত্রিত্বে আছেন যারা, তাদেরকেও কিন্তু জবাবদিহিতা করতে হবে। তারা তাদের আজকে কি সম্পদ আছে, তাদের 6 মাস পর কি সম্পদ হবে, এটাও কিন্তু উনি মনিটরিং করবেন। তাহলে আপনি যে কোশ্চেনটা করেছেন, আমি এক কথাই বলবো যে সেই কাজটা কিন্তু অলরেডি। ধন্যবাদ। আমরা সেটাই দেখতে চাই যে গণতন্ত্রের মধ্যে যদি জবাবদিহিতা যুক্ত হয় তাহলে সত্যিকার অর্থে সে ফল আমরা পাবো, সেই প্রত্যাশা রাখতেছে। না, গণতন্ত্র একটা আপনাকে গণতন্ত্রে কিন্তু কঠোর শাসন ব্যবস্থা, যেটা উনি বলছেন, আমি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট।
গণতন্ত্রের যদি মানে মানে ফসল যদি আপনি গড়ে তুলতে চান, জি। কঠোর শাসন ব্যবস্থা কোনো বিকল্প যেতে নেই, হবে। আপনাকে কিন্তু হার্ডলাইনে ধন্যবাদ। দুজন অতিথি কথা বলছিলেন, আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরছি। আমাদের সাথে কথা বলছিলেন অ্যাডভোকেট দিলারা সুলতানা, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি, কথা বলছিলেন প্রফেসর এয়ার খান, প্রেসিডেন্ট ফেডারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি, দর্শক সাথেই থাকুন। দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। কথা বলছিলাম রাষ্ট্রচিন্তার বিষয়, আজকে গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ। আমাদের দুজন বিজ্ঞ অতিথি আমাদের সাথে আছেন, কথা বলছিলেন আদি আত্ম নিয়ে, গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদের কথা বলছিলেন অ্যাডভোকেট দিলারা সুলতানা, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি, কথা বলছিলেন প্রফেসর এয়ার খান, ফেডারেল ডেমোক্রেটিক পার্টি। দুজন অতিথি আমাদের কথা বলছিলেন আগামীর প্রত্যাশা, গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ নিয়ে। আমরা একটু যেতে চাই জনাব প্রফেসর এয়ার খান, ছোট্ট একটি বিষয় নিয়ে আপনার সাথে যেতে চাই, যদিও বিষয়ের বাইরে চলে যায়। আমরা দেখেছি যে বাংলাদেশের যারা একটু প্রভাবশালী এমপি বলি, মন্ত্রী বলি, বড় বড় ব্যবসায়ী বলি, তারা একটু জ্বর হলেও সিঙ্গাপুরে চলে যায়, কানাডায় চলে যায়, আপনার আমেরিকা চলে যায়, সিঙ্গাপুর চলে যায় ট্রিটমেন্ট নিতে। এতে করে কি হয়েছে, বাংলাদেশের আপনার যে স্বাস্থ্য ব্যবস্থার 55 বছরে উন্নতি ঘটেনি। আমরা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথের মধ্যে একটি হাসপাতাল তৈরি করতে পারিনি, তার জন্য আমাদের দৌড় দিতে হয়। 55 বছরের সীমাবদ্ধতা কি দূর হবে না? তখনই দূর হবে বলে আপনি মনে করছেন কিনা, যখন এমপি মন্ত্রীর ব্যবসায়ী সন্তানরা দেশে চিকিৎসা নিবে, তার প্রয়োজনে তখন ওই চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাবে, আপনি মনে করছেন কিনা এই বিষয়টি? আমি এই জন্যই বিরতিতে যাওয়ার আগে আমি অফলাইনে আপনাকে একটা কথা বলেছিলাম যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কয়েকটি পরামর্শ দিতে চাই। ভালো, আমি এটা বলতে চাচ্ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে তার মুখ বন্ধ রাখা। বাংলাদেশের কোনো সাংবাদিকের সঙ্গে ওনার সরাসরি কথা বলা টোটালি আমার মনে বন্ধ করা উচিত। যদি কিছু বলার থাকে, ওনার যারা নির্বাচিত প্রতিনিধি আছেন ওনারা কথা বলবেন, ওনার কোনো কথা বলাই উচিত না, কারণ কথা বললেই উনি বিপদে পড়ে যাবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজানো উচিত। বাংলাদেশের 595টি উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স আছে এবং প্রত্যেকটি উপজেলায় 18 জন করে ডক্টর এবং প্রায় 33 জন করে ডক্টর, 18 জন করে ডক্টর, 33 জন করে নার্স, ওএসএস এবং আরো বাগানের মালিটালি থেকে অনেকেই আছেন। আপনি যদি আমার উপজেলা এখন যান, আমি নান্দাইল উপজেলার কথা বলি, আমার এখন এখানে বসে আছে, আমার উপজেলায় যদি আপনি ফোন করে দেখতে পারেন, যদি 5 জন ডক্টর যদি পান, আপনারা আমাকে যে শাস্তি দিন আমি মাথা পেতে নেব। বিভিন্ন ছুটিতে কেউ এমপিএইচ করছেন, কেউ এমফিল করছেন, কেউ আপনার ওই সরকারি কাজে বাইরে আছেন, ট্রেনিং প্রোগ্রাম, মানে উপজেলাতে কেউ থাকতে যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান থাকবে যে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা যারা নিয়োগপ্রাপ্ত ডাক্তার আছেন 3 বছর তাকে সেখানে থাকতেই হবে। হবে না, একদম কোনো কিছু সেটা 3 বছর সার্ভিস দেওয়ার পর আপনি এমপিএইচ করেন, এমফিল করেন, পিএইচডি করেন, ডক্টরেট করেন, পোস্ট ডক করেন, আপনি যা কিছু করেন, বাট আফটার 3 ইয়ার্স আফটার সার্ভিং টু দ্য নেশন ইউ হ্যাভ টু সার্ভ টু দ্য নেশন ফার্স্ট, দেন আপনি যা কিছু করার করবেন। এইটা যদি মাননীয় প্রধানমন্ত্রী করতে পারেন, তাহলে কিন্তু আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যখন ডেভেলপড হবে, তখন কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পুরো। এবং আরেকটি বিষয় কিন্তু আমরা সচরাচর দেখি, আপনি দেখেন খুলনা থেকে ট্রিটমেন্ট করতে ঢাকা চলে আসে, ঢাকা মেডিকেলে, রাজশাহী থেকে ঢাকা চলে আসে, চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসে, অথচ আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে, জেলা শহরে হাসপাতাল আছে। আমরা যদি কিছু আধুনিক ইকুইপমেন্ট, ডাক্তার দিয়ে আমরা সেই অন্তত 8টা বিভাগ, 10টা বিভাগে যদি আমরা সমৃদ্ধ করি, তাহলে কিন্তু ঢাকাতে আসতে হয় না। তো এই বিষয়টা নিশ্চয়ই আপনার এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। $234 বিলিয়ন আপনার পাচার হয়েছে, বিদেশে পাচার হয়েছে গত 15 বছরে, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থাপন করেছেন আসলে। তো এই যে এত টাকা বিদেশে পাচার হয়েছে, এই অর্থগুলো এনেও যদি আমাদের স্বাস্থ্য খাতটাকে সমৃদ্ধ করা যায়। পাশাপাশি প্রশ্ন রাখছি একইভাবে আপনার কাছে, সেই বিষয়টি হচ্ছে, যদি আমাদের এমপি মন্ত্রীর ছেলেরা, সন্তানরা যদি বিদেশে পড়াশোনা না করে যদি বাংলাদেশে বাধ্যতামূলক পড়াশোনা করে, তাহলে কিন্তু তাদের প্রয়োজনে আমাদের অক্সফোর্ডের মতো, এমআইটির মতো একটা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করা যায়। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটিও বিশ্ববিদ্যালয় মানের সাথে 1000 বিশ্ববিদ্যালয় আমাদের তালিকা নেই। এই বিষয়ে আপনার কি পরামর্শ হতে পারে আসলে? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে বলি, আপনি যেটা বললেন যে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে বিগত আমলে, এই টাকাগুলো ফেরত আনার বিষয়ে অলরেডি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে তিনি এটা ফেরত আনবেন। তো এবং ফেরত আনার পরে এই
টাকাগুলো দিয়ে উনি সাধারণ জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে বা যেখানে প্রয়োজন আছে, আপনি যেটা বলছেন যে হসপিটালের কথা, শিক্ষা প্রতিষ্ঠানের কথা, আমরা এটা আশা রাখছি যে উনি অবশ্যই এই বিষয়গুলোর প্রতি উনি অগ্রাধিকার ভিত্তিতে উনি এগুলো দেখবেন। মাত্র আমাদের 2 মাস বয়স, এর ভিতরেই এখনই তো আমরা এই কাজগুলো সব করে ফেলবো, এটা আসলে আমাদের কাছ থেকে এক্সপেক্ট করাটা আসলে ঠিক না। হ্যাঁ, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু অলরেডি আপনি যে কোশ্চেনটা আমাকে করেছেন সেটার অ্যান্সার কিন্তু উনি কিন্তু দিয়ে দিয়েছেন সংসদেই। তাহলে আমরা আগামী দিনে আরেকজন ইয়াবাবদি, আরেকজন দরবেশ বাবা, আরেকজন সাইফুজ্জামান শেখর, যার 360টি বাড়ি আছে যুক্তরাজ্যে, দুবাইতে আছে 3 শতাধিক বাড়ি, তাহলে আরেকজন সাইফুজ্জামান কি জাভেদ আমরা তৈরি হতে দেখব না ইনশাল্লাহ, নাকি? আমি একটু আগেও কিন্তু এই কথাটাই বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু নিজে প্রত্যেকটা সেক্টরে যে মানে উনি খোঁজ খবর নিচ্ছেন, এবং মন্ত্রীদের এই যে একটা মানে কি বলবো যে একটা প্রচলন যে তারা মন্ত্রিত্ব পেলেই তাদের হাজার হাজার কোটি টাকা হয়ে যায়, তাদের বিদেশে বাড়ি হয়ে যায়, তাদের ক্যানাডাতে বেগমপাড়া হয়ে যায়, এই বিষয়গুলো যাতে না হয় তার জন্যই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু প্রথমেই বলেছেন যে 6 মাস বা 1 বছর পর পর কিন্তু যারা মন্ত্রিত্বে থাকবেন তাদের কিন্তু একটা রিপোর্ট নেওয়া হবে যে তারা এই সময়টার ভিতরে তারা কে কি করেছেন। তো যেহেতু এখানে এই যে জবাবদিহিতার একটা বিষয় এসে গেছে, সেহেতু আমি মনে করি যে ওই সুযোগটা এখন আর হবে না যেটা বিগত সময়ে বিগত সরকারের আমলে বিগত মন্ত্রীরা করেছেন। ধন্যবাদ। আপনি কি মনে করছেন তাই? আমরা গত 17 বছর দেখেছি গণতন্ত্রের কাগজে ছিল, বাক্সবন্দি ছিল, ভোট ছাড়া আমাদের সংসদ চলে এসেছে, এই জন্য জবাবদিহিতা ছিল না। গণতন্ত্রের অন্যতম ফলপ্রসূ হচ্ছে জবাবদিহিতা। যদি জবাবদিহিতা থাকে গণতন্ত্র এস্টাবলিশড হয়, শক্তিশালী হয়। তা আপনার কাছে জানতে চাই, সেই গণতন্ত্র শক্তিশালী হতে এই সরকারের কাছে কি আমাদের প্রত্যাশা রাখতে পারি? এখানে যেটি হচ্ছে যে একটু আগে তো আমি বলেছি আপনাকে যে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, কিন্তু আবার যেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে হয়। যেমন আমি যদি বলি আপনাকে, জনাব তারেক রহমান যে 2টো সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে ডিজেল আমদানির ক্ষেত্রে 2টো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া আছে। 2টি প্রতিষ্ঠান, একটি নিবন্ধন হয়েছে 2023-এ, একটি নিবন্ধন হয়েছে 2025-এ। কারোরই কিন্তু কোনো এক্সপেরিয়েন্স নেই, বিশেষ করে আপনার ক্রুড অয়েল কিংবা ডিজেল পেট্রোল বিজনেসের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তাদের ওয়েব পেজও নেই। একটা নিবন্ধন হচ্ছে সুইজারল্যান্ডে, একটা নিবন্ধন হচ্ছে ইংল্যান্ডে। এখন এই যে 2টো প্রতিষ্ঠানকে তারা দায়িত্ব দিয়েছেন কোনো কিন্তু টেন্ডার ছাড়া, কোনো কিছু ছাড়াই। এখন যেহেতু আমি আগে আপনাকে বলেছি যে গণতন্ত্র হচ্ছে যে জনগণের সরাসরি রাষ্ট্র পরিচালনা অথবা আমার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা অর্পণ করা। আমরা যেহেতু ওনাকে দিয়েছি যে ঠিক আছে, আমরা তাকে কিন্তু মেজরিটি এদেশের মানুষ ভোট দিয়েছে, 2/3 মোর দেন 2/3 নেশন কিন্তু ভোট দিয়েছে ওনাকে। সো এখন এটা আপনি কিভাবে দেখবেন? আপনি কি এটাকে কর্তৃত্ববাদ বলবেন, ডিক্টেটরশিপ বলবেন, নাকি আপনি ডেমোক্রেটিক যে প্রসেসটা উনি ফলো করেন সেটা বলবেন? এখন এই যে আপনার ডিজেল আমদানি করার জন্য যে মানে পারমিশন দেওয়া হলো 2টি কোম্পানির যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আমরা এই জায়গাটায় এখন আলোচনা করতে চাই না। এই জন্য দেখি না আপা একটা কথা, কোনো ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে রাষ্ট্রের স্বার্থে নতুনদেরও তো সুযোগ দেওয়া উচিত। ফাইন, আমরা দেখি না যে দুজন মানুষকে দিয়েছে তারা যদি প্রুফ করতে পারে। দেখো ভাই, আমি উদাহরণ বলি, আপনার এই 2টো কোম্পানির সাথে সম্পৃক্ত একটু উদাহরণ বলি। আপনি বিগত 15 বছর শাসনামলে যেটা দেখেছি, বাংলাদেশের তেল আমদানি করতে নির্দিষ্ট হাতে গোনা সিটি গ্রুপ, আপনার বসুন্ধরা গ্রুপ, আপনার এতে করে কি হচ্ছে, আমরা ওই যে সিন্ডিকেট তৈরি করে আমরা তাদের কাছে জিম্মি হয়ে গিয়েছিল রাষ্ট্র। এটাকে যদি আরো ওপেন করে দিয়ে হতো তাহলে প্রতিযোগিতার বাজার তৈরি হতো। তা আপনি কি মনে করছেন না এই 2টো কোম্পানিকে দেওয়ার ফলে সে আবারও একই পথে আমরা পুরনো পথে? সেটাই বললাম, সেটাই বলছি যে এখন এটাকে আপনি কিভাবে দেখবেন। আমি সেটা বলছি, এই জন্য হচ্ছে কি আপনি এমন একটা সময়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন কিংবা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যে রাষ্ট্রের বয়স হয়েছে, সরকারের বয়স হয়েছে মাত্র 2.5 মাস, যে কারণে এখন তো কিছু বলতেও পারছি না, কারণ আমি তো জানি না এই 2জন মানুষ আসলে কত ভালো করতে পারবেন। এখন যেমন ধরুন যে কথার কথা, আমার যে বাংলার যে জয়যাত্রা আজকে প্রায় 1 মাস যাবৎ হোমস প্রণালীতে আটকা পড়ে আছে। এখন ইরানের যে অ্যাম্বাসেডর বাংলাদেশে, ইনি বলছেন যে আমরা খুবই মর্মাহত, আমরা খুবই ব্যথিত যে বাংলাদেশ সরকার
এতগুলো মানুষ আমাদের মৃত্যুবরণ করেছেন, আমাদেরকে অ্যাটাক করেছেন, বাংলাদেশ সরকার সেইভাবে সহানুভূতি প্রকাশ করেননি। মানে তাদের কথা ছিল প্রাইম মিনিস্টার তারেক রহমান যাবেন, গিয়ে তার সিটে বসবেন, বসে সহানুভূতি জানাবেন, একটা মিছিল টিছিল হবে। তো এই যে আমার কথা হচ্ছে এই যে এই ধরনের যে চিন্তা ভাবনা, আমরা কিন্তু ইসলামিক কান্ট্রি, আমাদের সঙ্গে কিন্তু ইরানের কোনো দ্বন্দ্ব নেই, অথচ দেখেন আমাদের জাহাজ, দুটো জাহাজ কিন্তু, একটা হচ্ছে 38,000 মেট্রিক টন সার নিয়ে আটকা পড়ে আছে, আরেকটা হচ্ছে আমাদের ডিজেল নিয়ে আটকা পড়ে আছে। সো এই দুটো জাহাজকে কিন্তু তারা কিন্তু ছেড়ে দিতে পারতেন। এখন এইটাকে আপনি কি বলবেন, কূটনৈতিক ব্যর্থতা, নাকি আপনি বলবেন যে এইটা এখন এই জন্য আসলে এই মুহূর্তে, এই জন্য আমি আবারও বলছি, অনেকবার রিপিট হয়ে যাচ্ছে যে একটা রাষ্ট্রের কিংবা একটা নতুন সরকারের 3 মাস বয়সে আমার মনে হয় যে আলোচনা না করে বরং আমরা ভালো কিছু পরামর্শ দিতে পারি। যেমন ধরুন আমি আপনাকে বলি যে ধরুন যে এটা যদি আমি এক বড়ি গোল্ড ধরি না, এই গোল্ডটা এক সময় মাত্র 20,000 টাকা ছিল। মানে আমি 20টা 1,000, যখন 1,000 টাকার নোট বাজারে আসে, আমি ধর এই গোল্ড কিন্তু এক বড়ি আছে, বাড়েও নেই কমেও নাই, আমি 20টা $1,000 একটা নোট নিয়ে এটা কিনতে যেতাম। এখন আমি যাচ্ছি কয়টা নিয়ে, 260টা 1,000 টাকার নোট নিয়ে যাচ্ছি। তার মানে আমি যে 1,000 টাকার নোটটা ইউজ করতেছি 1,000 টাকা না, 130 টাকা, 160 টাকা। সো তার মানে কি 160। এই যে মুদ্রাস্ফীতি, এখন প্রাইম মিনিস্টার উচিত হবে এই জায়গাগুলোতে হাত দেয়া। যেমন ধরুন সারা ঢাকা সিটি হচ্ছে একটা ডাস্টবিন, আপনি যেখানে খুশি থুতু ফেলেন, ময়লা ফেলেন, পিক ফেলেন, প্রস্রাব করেন, যা কিছু করতে পারবেন, কেউ বলা নাই। কিছু বলে জানি কি তোর বাবার নাকি, মানে আপনাকে এইভাবে জবাব দিবে, আমি ফেলছি তো কি তোর বাবার রাস্তা। মানে এই যে অতিমাত্রায় গণতন্ত্র, এটাও কিন্তু একটা বড় প্রবলেম। ঢাকায় কোনো বাস স্ট্যান্ড নাই, যেখানে হাত দিচ্ছেন গাড়ি থামাচ্ছে, যেখানে নামতে যাচ্ছে না নামাইলে আপনার বকা দিচ্ছেন। সো এই জায়গাগুলোয় কঠোর নিয়ন্ত্রণ কিন্তু অত্যন্ত জরুরি। এবং আমি শেষ করছি, এবং পুরো ঢাকা সিটি এমন নোংরা, আপনি কি, আমি জানি না আপনি প্রিন্সিপাল সাহেব আপনি কখনো পাবলিক ট্রান্সপোর্টে ইউজ করেছেন কিনা। আমি মাঝে মাঝে করি, কারণ যে কথা বলতে হয় বলে, কারণ আমি এটাতেই চলি। পৃথিবীতে সব, আপনি গুগল করেন, পৃথিবীর ওয়ার্স্ট পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি হচ্ছে বাংলাদেশের। 2 সিটের মাঝখানে আপনি জানেন গ্যাপ কতটুকু, 6 ইঞ্চি মাত্র। এইখানে আমরা বসি, সিটগুলো মনে করেন যে বাস যখন তৈরি করে সিটগুলোতে মনে করেন যে আপনার পুরো হয়ে গেছে, এইভাবেই চলতেছে। সো আমি এই জন্য বলবো, প্রাইম মিনিস্টারকে বলবো যে স্বাস্থ্য খাত, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, এবং হচ্ছে আপনার পাবলিক ট্রান্সপোর্ট, শিক্ষা সেক্টর, এইগুলোতে যদি উনি এসে একটু নজর দেন বিশেষভাবে, তাহলে আমরা পরবর্তীতে ওনার কথাগুলো আমরা বলতে পারবো। তখন যদি ছোট্ট করে বলেন, গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করে একটা গণতন্ত্রের সুবল দিতে জনগণের কাছে যে যেতে পারে, আপনার কি পরামর্শ হতে পারে? আসলে গণতন্ত্র যদি রাষ্ট্রে না থাকে, তাহলে সেই রাষ্ট্র কখনোই বেশিক্ষণ টিকতে পারে না। আমরা বলেন আমলাতান্ত্রিক বলেন, পরিবারতান্ত্রিক বলেন, বা একনায়কতন্ত্রের যে রাষ্ট্রগুলো আমরা দেখি, সেগুলোর সাথে আমাদের গণতন্ত্রের যে রাষ্ট্র, তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো এটা আমরা এই আশা করব যে আগামীতে যেভাবে মানুষ এইবার ত্রয়োদশ নির্বাচনে ভোট দিয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করতে পেরেছে, আগামী যে ইলেকশন আসবে, নির্বাচন আসবে, সেই নির্বাচনে ধন্যবাদ অ্যাডভোকেট দিলারা সুলতানা। আপনি বলছিলেন গণতন্ত্র আসলে খুব বেশি দিনের ইতিহাস নয়, তার আগেও রাজতন্ত্র, সমাজতন্ত্র ছিল, এখনো অনেক দেশ রাজতন্ত্র আছে, নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীর সমাজতন্ত্র আছে, পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। গণতন্ত্র বিশেষ করে পড়ছে এই দক্ষিণ এশিয়াতে যে কয়টি দেশ আছে, সব জায়গায় একটা অস্থিতিশীল অবস্থায় আছে বলা যায় আসলে। তো যাই হোক, জনগণের মতামত বেশি এখানে, এই জন্যই এটার মানে কিছুটা জনগণ এখানে কথা বলতে পারে, জনগণ তার মত প্রকাশ করতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা চেতনাও সেই রকম আসলে বিভিন্নভাবে ডাইভার্ট হয়। তো আমরা এই গণতন্ত্র এবং এই যে কর্তৃত্ববাদ নিয়ে কথা বললাম, দুজন অতিথি অত্যন্ত চমৎকার। আমি জবাবদিহিতা নিয়ে একটা সেকেন্ড সময় নিতে চাই। আপনি জবাবদিহিতার ক্ষেত্রে শুধুমাত্র আপনি কেন রাজনীতিবিদদেরকে বলির পাঠা বানাবেন? আমি বলছি একজন ইউনোকে আপনি উপজেলার দায়িত্ব দিচ্ছেন, তাকে একটা জিপ গাড়ি দিয়েছেন, তাকে একটা ডুপ্লেক্স বাড়ি দিয়েছেন, তাকে সেই উপজেলার প্রধানমন্ত্রীর সম্মান দিয়েছেন। আমরা কি তাকে কখনো জিজ্ঞেস করেছি যে আপনি 2 বছর ছিলেন, 2 বছরে কি উন্নয়ন করে গেছেন? বেকারত্ব কতটুকু মোচন হয়েছে?
সাক্ষরতার হার কত রয়েছে, আমরা প্রত্যেকটি জবাবদিহিতার নিয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষকে। আমরা জবাবদিহিতা শুধু রাজনীতিবিদদের মধ্যে রাখতে চাই না, সেটা গড় থেকেও জবাবদিহিতা শুরু করতে এক্স্যাক্টলি পারে। সেটাই, তাহলে আমাদের জি, রাষ্ট্রে ছড়িয়ে জি। পড়বে। দুজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কথা বলছিলেন গণতন্ত্র বনাম কর্তৃত্ববাদ নিয়ে, আমাদের সাথে কথা বলছিলেন প্রফেসর ইয়ার খান, প্রেসিডেন্ট ফেডারেল ডেমোক্রেটিক পার্টি, কথা বলছিলেন অ্যাডভোকেট দিলারা সুলতানা, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটি। দুজন অতিথিকে ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সেবনটা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।